রাতের শেষ দিকে এসে জেগে উঠেছে রায়হান। ভয়াল এক দুঃস্বপ্নে ঘুম ভেঙেছে তার। ভয়ে মরে যাওয়ার উপক্রম প্রায়। এমন স্বপ্ন আগে কখনো দেখেনি। শ্বাস ছাড়ছে, আবার নিচ্ছে, ভয়ে গা কাঁপছে। এই শীতের রাতে সে ঘেমে উঠেছে। চারিদিকের নিস্তব্ধতায় ঘড়ির টিকটিক আওয়াজ স্পষ্টভাবে এখানে আসছে। ভয়কে কিছুটা উপেক্ষা করে মাথা তুলে তাকালো ঘড়ির দিকে। 4:45, ভোর হয়ে এসেছে প্রায়। কি বিভৎস দুঃস্বপ্ন! স্বপ্নটা ছিল এমন। বিছানায় শুয়ে আছে সে। হঠাৎ তার চোখ জোড়া খুলে যায়। সে দেখে কোনো এক কালো অবয়ব ঝুলে আছে সিলিংয়ে। কিছু বুঝে ওঠার আগেই কালো অবয়বটা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তার বুক চিরে সাপ হয়ে ভেতরে ঢুকে যায়। সে সবকিছু দেখতে পারলেও প্রতিবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। অবয়বটি তার শরীর থেকে কালো আকৃতিতে বেরিয়ে আসছে। ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে আসছে। অবয়বটি তার ধারালো নখ দিয়ে মুখে আঁচড় দেয়। তারপর অবয়বটি বলে, যে ঠকে সে বোকা নয়, নিরুপায়। যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। এই বলে অবয়ব ধীরে ধীরে কালো ধোঁয়া হয়ে মিলিয়ে যায়। উফ, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! একাধারে কেউ দরজায় ঠকঠক আওয়াজ করেই চলেছে। কে? কে? কোনো আওয়াজ নেই। রায়হান আবার জিজ্ঞাসা করল, কে? কিন্তু কোনো উত্তর নেই। চারিদিকে নিস্তব্ধতা। রায়হান ধীর পায়ে এগোচ্ছে দরজার দিকে। দরজা খুলতেই সেই স্বপ্নে দেখা কালো অবয়বটি ঝাঁপিয়ে পড়ল তার উপরে। চিৎকার দিয়ে উঠে বসে রায়হান। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে চোখ যায় তার। সকাল 8টা বাজে। জানলার বাইরে দিয়ে সূর্যের আলো ভেতরে ঢুকছে। আবারও দুঃস্বপ্ন নাকি বাস্তব? বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের দিকে রওনা দেয় সে। অফিসে গিয়েও কাজে মন বসে না তার। কোথায় যেন একটা অস্বস্তি মনে হচ্ছে তার। 2 দিন পর একই স্বপ্ন দেখে ভয়টা আরও বেড়ে যায় তার। এখন তার মনে হয় বাড়িতে সে ছাড়া আরও অনেকের বসবাস আছে। তাই সে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছে। অনেকগুলো বাড়ি সে দেখে, তার মধ্যে একটা তার পছন্দও হয়। বাড়িটা স্বল্প মূল্যে হওয়ায় বাড়িটা কিনে ফেলে সে। কিন্তু সে যেখানেই যাক না কেন, সে অবয়বটি তার পেছনে পড়ে গেছে। সেই রাতেও সে একই স্বপ্ন দেখে। প্রতিদিনের ন্যায় আজও সে জেগে যায়। ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে। ধীরে ধীরে অফিস যাওয়া বন্ধ করে দেয় সে। তার শরীর অসুস্থতায় ডুবে গেছে। চোখের নিচে কালি পড়েছে, শরীর ফ্যাকাশে হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে কোনো রক্ত পিপাসু তার রক্ত শুষে নিচ্ছে। এক রাতে সে আবার স্বপ্ন দেখে। কোনো এক কালো অবয়ব তাকে বলছে, অন্যায় যখন করেছিস তখন তো তার ফল ভোগ করতেই হবে। হা 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 হা। না, আর পারছে না সে এগুলো সহ্য করতে। পরের দিন সকালে উঠে হতবাক হয়ে যায় সে। এতদিনের রায়হান আর আজকের রায়হানের মাঝে অনেক তফাৎ। সে ঠিক আগের মতো হয়ে গিয়েছে। চোখের নিচে কোনো কালো দাগ নেই, শরীরে সে ফ্যাকাশে ভাব নেই। তাই সে ঠিক করে গ্রামের বাড়ি যাবে কিছুদিনের জন্য। যেই ভাবা সেই কাজ।
সেই দিন বিকালে বেরিয়ে গেল সে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তার গ্রামের বাড়ি মেহেরপুরে। সন্ধ্যা 7টা নাগাদ পৌঁছালো মেহেরপুরে। এরপর সেখান থেকে 4 কিলোমিটার দূরে নির্জন বাড়ির সামনে এসে থামল রায়হানের গাড়িটি। গাড়ি থেকে নেমে চারপাশে নজর বুলালো। নির্জন নিস্তব্ধ এক পরিবেশ, গুমট এক ভাব চারিদিকে। গ্রামের দুদিন তার বেশ ভালো কাটল। এই দুদিনে সে কালো অবয়বটাকে ভুলেই গেছে প্রায়। কিন্তু সেদিন রাতে সে আবার এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখল। একটি পুকুর ঘাটে বসে আছে সে। পুকুরের পানির পরিমাণ বেশ আছে। হঠাৎ কাউকে সে তার পাশে অনুভব করল। সে পাশ ঘুরে দেখল, কিন্তু কই, এখানে সে ব্যথিত কেউ নেই। কিছুক্ষণ পর সে অনুভব করল কারো গরম নিঃশ্বাস তার কাঁধে পড়ছে। সে আবারও পাশ ফিরে তাকালো। সে দেখল তার পাশে বসে আছে সেই কালো অবয়বটি। কিছু বুঝে ওঠার আগেই সে কালো অবয়ব পানিতে নিয়ে চুবাতে শুরু করলো। পুকুরের পানিতে ডুবিয়ে আধমরা করে ছেড়েছে তাকে। চিৎকার দিয়ে উঠে বসল সে। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন! এগুলো কি হচ্ছে তার সাথে? কিন্তু শত ভাবার পরেও কোনো কিছু বুঝে আসে না তার। টেবিল থেকে ফোন হাতে নিল সে। ঘড়িতে সকাল 9টা। হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো সে। গ্রামের এক চায়ের দোকানে চা খেলো। সব কিছুর পরও তার মাথায় একটা কথাই ঘুরছে, কালো অবয়বটা কে? আর কেনই বা সে কালো অবয়বটাকে বারবার দেখছে? সকাল থেকে খণ্ড খণ্ড মেঘ আকাশে ঘুরে বেড়াচ্ছে। বিকাল হতে শুরু হলো তুমুল বর্ষণ। রাত 8টা। 8টা মানেই গ্রামে অনেক রাত। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে রায়হান। আজও সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। প্রবল বৃষ্টি। জানালার ধারে দাঁড়িয়ে আছে সে। উঠানে রাখা একটি কাফনের পেঁচানো লাশ। হঠাৎ প্রবল বাতাসে কাপড়ের মুখ থেকে কাপড় সরে গেল। কাপড় সরে যেতেই রায়হান যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল তার নিজের লাশ কাফনে পেঁচানো। দূরের বটগাছ থেকে নামছে এক অদ্ভুত চেহারার দানব। কয়েক সেকেন্ডের ব্যবধানে দানবটি লাশের সামনে এসে দাঁড়ালো। হাতে ধারালো নখ দিয়ে আঘাত করলো লাশটির বিভিন্ন জায়গায়। হিংস্র পশুর মতো খেতে লাগলো রায়হানের লাশটিকে। থপ করে উঠে বসলো রায়হান। না, আর পারছে না সে। কখনো অবয়ব, কখনো সাপ, আবার কখনো ভয়ঙ্কর দানব। এ কি হচ্ছে তার সাথে? আর কেনই বা হচ্ছে? বিছানা থেকে উঠল সে। শরীর শুতে সাই দিলেও মন সাই দিচ্ছে না। এ কোন গোলক ধাঁধায় আটকে পড়ল সে? দীর্ঘশ্বাস ফেলল রায়হান। কোথাও সব শব্দে বজ্রপাত হলো। শুনেই বোঝা যাচ্ছে বৃষ্টি অবিরাম হয়েই চলেছে। ঘরের মধ্যে এক গুমট পরিবেশ স্থান পেয়েছে। রায়হান 2 কদম এগিয়ে গেল জানালার দিকে। কি ভেবে যেন জানালার কপাট খুলে দিল। সে ভেবেছিল জানালা খুললে গুমট পরিবেশ থেকে রক্ষা পাবে। কিন্তু হায়, যদি সে জানতো জানলাটা খুললে এমন কিছুর সম্মুখীন হবে, তাহলে সে কখনোই জানলাটা খুলতো না। সে দেখল স্বপ্নে দেখা সেই দানবটি তার লাশ খুবলে খুবলে খাচ্ছে। আর সহ্য হলো না তার। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পরের দিন সকালবেলা সূর্যের আলো চোখে পড়তেই চোখ খুলে উঠে বসে রায়হান। কালকের রাতের ঘটনায় তার চোখের ভয়ের ছাপ স্পষ্ট। সকাল 10টা। সে প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হয়েছে। হঠাৎ যাওয়ার পথে এক লোকের সাথে দেখা হলো তার। লোকটি তাকে থামিয়ে তার পরিচয় দিল। আসসালামু আলাইকুম, আমি রফিক। ওয়ালাইকুম সালাম, আমি রায়হান। গ্রামে নতুন বুঝি? জি না, এটা আমার গ্রামের বাড়ি। আমি প্রতি বছরই এখানে আসি। বুঝলাম। আচ্ছা, আপনার কি সময় আছে? আপাতত তো নেই। তাহলে বিকালে দেখা করি, ওই যে সামনের ওই স্টল। হাত দিয়ে ইশারা করলো লোকটি। রায়হানও তাকালো সেই দিকে।
পারভেজ টি স্টল নামে একটি বড় সাইনবোর্ড ঝুলানো দোকানের উপরে। কোনো জরুরি কথা? না, তেমন কিছু না। আচ্ছা, ঠিক আছে, দেখা করব। কথা শেষ করে দুজন নিজেদের পথের দিকে পা বাড়ালো। দুপুর গড়িয়ে বিকাল নেমেছে। সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। রায়হান যথাসময়ে হাজির হলো পারভেজ টি স্টলের সামনে। কিছু দূর এগিয়ে আসতে সে বুঝল লোকটি তার আগে এখানে এসে বসে আছে। সেও লোকটির সামনের বেঞ্চে গিয়ে বসল। লোকটি তাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। মুহূর্তেই ভয়ের ছাপ স্পষ্ট হলো রায়হানের মুখশ্রীতে। লোকটি আবার তার কাছে জানতে চাইল কিছু হয়েছে কিনা। কিছুক্ষণ পর রায়হান বলল, ইদানিং আমি একটা কালো অবয়বকে স্বপ্নে দেখছি। স্বপ্নে সে আমাকে বিভিন্নভাবে ভয় দেখায়। কখনো সাপ হয়ে আমার ভেতরে ঢুকে যায়, আবার কখনো আমাকে পানিতে চুবিয়ে দেয়, আবার সে কখনো ভয়ঙ্কর দানব হয়ে আবার নিজের লাশ খুবলে খায়। দানব? তারপর? কিন্তু বাকি ঘটনাগুলো স্বপ্নে দেখলেও এই দানবের ঘটনাটা আমি স্বচক্ষে দেখেছি গতকাল রাতে। এতক্ষণ রায়হানের বলা কথাগুলো যাচাই করলো লোকটি। কিছুক্ষণ চোখ জোড়া বন্ধ করল সে। মিনিট পাঁচেক পর চোখ দুটো খুলে লোকটি বলল, বুঝলাম। আপনি আন্দাজ করতে পেরেছেন? তা বলা বেশ কঠিন আমার পক্ষে। তবে আপনাকে বলি, আগামীকাল সকালে এই গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা কবিরাজ থাকে। আপনি চাইলে তার কাছে যেতে পারেন। আর আজ রাতে সুরক্ষার জন্য এই তাবিজটা দিচ্ছি, এটা আপনার সাথে রাখবেন। আর হ্যাঁ, এটা শুধুই আজ রাতের কবজ হিসেবে কাজ করবে। কথাগুলো বলে লোকটি উঠে চলে গেল। কিছু দূর গিয়ে লোকটি পিছনে এক পলক তাকিয়ে হাঁটা ধরল। পরের দিন সকাল। গত রাতে কোনো সমস্যা হয়নি রায়ানের। কোনো দুঃস্বপ্নও দেখেনি সে। কোনো কালো অবয়বকে কাল রাতে তার দুনয়নে দেখেনি। গতকালে লোকটির বলা কথা মতো সকালবেলা রওনা হলো সেই কবিরাজের উদ্দেশ্যে। রায়ানের গাড়ি চলতে থাকলো তার গন্তব্যের পথে। দুপুরের মধ্যেই সে তার গন্তব্যে পৌঁছে যায়। চারিদিকে পর্যবেক্ষণ করে অনুমতি নিয়ে প্রবেশ করল রায়হান। ঘরে ঢুকতেই তার চোখে পড়ে এক লম্বা দাড়িওয়ালা, গায়ে কালো পোশাক পরা। পাশেই রয়েছে একটি বড় নোংরা ব্যাগ। রায়হান লোকটার সামনে গিয়ে বসল। কিছুক্ষণ পর কবিরাজ চোখ খুলে তাকালো রায়হানের দিকে। আপাদ মস্তক পর্যবেক্ষণ করে বলল, কি বলতে চাও বলো। রায়হান তাকে সমস্ত ঘটনা খুলে বলল। ঘটনাগুলো মনোযোগ দিয়ে শোনে কবিরাজ। এরপর তার পুটলি থেকে এক মুঠো বালি বের করে সামনে থাকা মোমবাতিটাকে ঘিরে গোল চক্রের ন্যায় ছড়িয়ে দেয় এবং কী সব মন্ত্রপাঠ করতে থাকে। হঠাৎ মোমবাতির আগুন নিভে যায়, আবার জ্বলে ওঠে। এবার সবকিছু স্বাভাবিক। কবিরাজ তার মন্ত্রপাঠ থামিয়ে থমথমে করে রায়হানকে উদ্দেশ্য করে বলে, তুমি কোন বিপদে ফেসেছ? এ তো অনেক বড় ভয়ঙ্কর এক জেদি আত্মা। এর থেকে বাঁচার কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। তাহলে আমি কি? গলা শুকিয়ে গেল রায়হানের। না, একদমই না। আমি দেখছি কি করা যায়। এতটুকুই বলে আবার চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করা শুরু করলো কবিরাজ। কিছুক্ষণ বাদে চোখ খুলল সে। নিরাশ গলায় বলল, কোনো উপায় পেলাম না। তবে এই আত্মার হাত থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে সব অভিশাপের মুক্তি হবে। তুমি হয়তো অতীতে অনেক বড় পাপ করেছ, যার কারণে এই আত্মা তোমার পিছনে পড়েছে। কিন্তু অতীত দেখার ক্ষমতা আমি রাখি না। আর কিছু বলল না রায়হান। গাড়ি চালিয়ে বাড়ি ফিরল সে। ভাবতে লাগলো কত বড় জঘন্য এক পাপ সে করেছে অতীতে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেন সেই বৃষ্টি তার পাপের কথা মনে করিয়ে দিচ্ছে। মধ্যরাত, চারিদিকে নিস্তব্ধতা। টাকা ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে একটি ছেলে।
সময়টা তখন বর্ষাকাল, মুষলধারে তখন বৃষ্টি হয়েই চলেছে। গ্রাম হওয়ায় চোর ডাকাতের উৎপাত এখানে বেশি, বেশি বললেও ভুল হবে, খুবই বেশি। ছেলেটার নাম নাহিদ, রাশিয়া থেকে বাড়ি ফিরছে। অল্প বয়সে কম্পিউটার সফটওয়্যারের বিষয়ে ভালো বুঝতো সে, তাই এই বিষয় নিয়ে রাশিয়া থেকে ডাক আসে তার, তাই সে চলে গিয়েছিল। 2 বছর পর আবার বাড়ি ফিরেছে। ছেলেটার বয়সও বেশি নয়, কেবল 25। হঠাৎ কেউ তার মাথায় সজোরে আঘাত করল। ব্যথায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায় সে। জ্ঞান যখন ফিরল তখন সে আবিষ্কার করল একটি প্লারে বাঁধা অবস্থায় তাকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে 4 জন ব্যক্তি, মুখ ঢাকা। কারা তোমরা? আমাকে কেন বেঁধে রেখেছো? আর আমার ব্যাগ কই? তাদের মধ্য থেকে একজন উত্তর দেয়, ব্যাগ তো আমাদের কাছে, আর আজকে তোর শেষ দিন। আমাকে ছেড়ে দাও বলছি। আমার ফ্রেন্ড রায়হান থাকলে তোদের সবকটাকে দেখে নিতাম। নাহিদের কথা শুনে হো হো করে হেসে ওঠে লোকগুলো। একে একে সবাই সবার মাস্ক খুলে ফেলে। সবাইকে দেখে অবাক হয়ে যায় নাহিদ। তোরা? আর রায়হান তুই? না, নিশ্চয়ই তুই মজা করছিস। কে মজা করছে তোর সাথে? আজকে তোর শেষ দিন রে পাগলা। এবার রায়হান এসে ছুরি চালালো নাহিদের হৃৎপিণ্ড বরাবর। ছুরিটাকে মোচড় দিয়ে এপিট ওপিট করে বেরিয়ে আনলো। তুই আমাকে বেঈমান ভাবতে পারিস, তাতে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না। মারা গেল নাহিদ। ছুরিটা নদীর পানিতে ধুয়ে নাহিদকে ফেলে দিল নদীতে। রক্তে রঞ্জিত হয়ে উঠল নদীর পানি। তারপর নাহিদের লাশটাকে একটা ব্যবস্থা করলো যাতে পুলিশি ঝামেলা না হয়। তারপর যে যা বাড়ি ফিরে আসলো। বাড়িতে ঢুকেই শরীরটা এলিয়ে দিল বিছানায় রায়হান। বৃষ্টির ঝমঝম আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ আসে না রায়হানের কানে। মধ্যরাত, ঘড়িতে রাত 2:30। হঠাৎ রায়হান নিজেকে আবিষ্কার করলো একটি প্লারে বাঁধা অবস্থায়। তখন বৃষ্টি কিছুটা ধরেছে। হঠাৎ সামনে একটি কালো অবয়ব আবিষ্কৃত হলো। ধীরে ধীরে সেটা নাহিদের রূপ ধারণ করলো। রায়হান বলল, নাহিদ তুই? বেশ অবাক হচ্ছিস তাই না? অবাক হওয়ার কোনো কারণ নেই। আজকে তোর শেষ দিন। আমি জানি আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দে। ক্ষমা? আকুতি তো সেদিন আমিও করেছিলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। একটু ওই গাছের দিকে তাকা। রায়হান গাছের দিকে তাকাতেই ভয় আরো দ্বিগুণ হয়ে উঠল। দেখলো রাব্বি, রাফি, আরিফ, আকাশ সবাই গাছে ঝুলছে। সবার বুকের বাঁ পাশে ছুরির আঘাত, এপিট ওপিট হয়ে গিয়েছে। মাফ করে দে নাহিদ, আমাকে মাফ করে দে। হঠাৎ বুকের বাঁ পাশে সজোরে আঘাত অনুভব করলো রায়হান। যে ঠকে সে বোকা নয়, নিরুপায়। যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। যে বিশ্বাসের মান রাখে না, প্রকৃতি তাকে সঠিক সময়ে কৃতকর্মের ফল ভোগ করায়। মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল রায়হানের। শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ করল রায়হান। পরের দিন সকালে অধিক মানুষের জটলা হয়েছে গাছের নিচে। একটি বিভৎস লাশকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে সকলে। সেখানে রফিক নামের লোকটাকেও দেখা গেল। সে মনে মনে বলল, জানতাম ছেলেটির মৃত্যু হবে, কিন্তু এত বিভৎসভাবে হবে তা জানতাম না। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.